হ্যালো স্টুডেন্টস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুইনস এর বাংলা ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের এনকে স্যার। আর আজকে আমরা ক্লাস করব না, বলবো ক্লাস নিয়ে বিশেষ কিছু কথা, বিশেষ করে আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের যে প্রস্তুতি এবং সেই প্রস্তুতি নিয়ে তোমাদের ভিতর যে চাপা একটা উত্তেজনা, একটা টেনশন কাজ করছে, সেই টেনশনটাকে হালকা করে দিতে এডুইনস চলে এসেছে তোমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে মাধ্যমিকের প্রস্তুতিকে আরো জোরালো করার জন্য একটি বিশেষ সেশন নিয়ে। সেশনটি কি না, মাধ্যমিকে বাংলায় 80%। হ্যাঁ, তোমরা ভুল শোনোনি, মাধ্যমিকে বাংলায় 80% অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব, কি করলে সম্ভব, কিভাবে তোমাদের পড়াশোনাটাকে এই কদিনের মধ্যে এগিয়ে নিয়ে গেলে মাধ্যমিকে বাংলার মতো বিষয়েও 80% মার্ক তোলা সম্ভব, সেটা জানতে গেলে শুনতে থাকো এডুইনস বাংলা ক্লাসের এই সেশন। শুরু করছি আজকে বাংলা ক্লাসের এই সেশন। মাধ্যমিকে বাংলায় 80% অবশ্যই সম্ভব। মাধ্যমিকে বাংলায় 80% নিশ্চয়ই সম্ভব। খুব সহজ সরল ভাবে বলতে গেলে বাংলা সাবজেক্টে কিন্তু আমরা খুব একটা বেশি গুরুত্ব দিই না, কারণ জানি এটা আমাদের মাতৃভাষা এবং কোনো মতে আমরা যারা সাধারণ ছাত্র তাদের মধ্যে একটা ওই স্টেজে মেকআপ দেওয়ার একটা প্রবণতা থাকে। তার ফলে কি হয়, সায়েন্স গ্রুপ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এইসবের চাপে পড়ে, ইংলিশ এসবের চাপে পড়ে বাংলাটা কিন্তু অনেক ক্ষেত্রেই ইগনোরড হয়ে যায়, বাংলাটা অনেক ক্ষেত্রে কিন্তু একটু অদেখা হয়ে থেকে যায়। এই কারণে বাংলার মতো সাবজেক্ট যেখানে 80% মার্ক তোলা সম্ভব, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসে, অর্থাৎ বাংলায় সেই অনুযায়ী কিন্তু নাম্বার ওঠে না। কেন ওঠে না, কি করলে এর পরের থেকে তোমরাও বাংলায় 80% পেতে পারো, সেইটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আমি তোমাদের এনকে স্যার এডুইনস এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলায় 80% কিভাবে পাবো তারই কিছু ট্রিক্স এবং টিপস। বাংলায় 80% পাওয়ার জন্য কি করতে হবে? প্রথমেই সিলেবাস ও প্রশ্নের ধরন পরিষ্কারভাবে বুঝতে হবে। প্রশ্নের যে ধরন আছে, কে, কি, কেন, কোথায়, কিভাবে, কি করে, কখন, এই সমস্ত যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন গুলো, সেগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হবে এবং অ্যান্সার দেওয়ার সময় কোনো ধরনের বাড়তি কথা বলা চলবে না। সেকেন্ডলি, পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়া বাধ্যতামূলক। তোমরা জানো যে তোমাদের বেশ কিছু অংশ এমসিকিউ হিসেবে আসে এবং সেখানে কিন্তু তোমাকে শুধুমাত্র সঠিক উত্তরটিকে কিন্তু নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে, এইভাবে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে পাঠ্য বইয়ে যা কিছু টেক্সচুয়াল, যা কিছু ম্যাটার আছে, যে টেক্সটটা রয়েছে, সেটা যদি তোমরা খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু করা সম্ভব না। মনে রাখবে, এই যে এমসিকিউ এর যে পার্ট, সেই পার্টে কিন্তু সম্পূর্ণ নাম্বারটা তোলা সম্ভব। যদি তোমরা এমসিকিউ প্রত্যেকটা রাইট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের নম্বর সেই প্লাস থেকে শুরু হচ্ছে, তোমরা কিন্তু 0 থেকে শুরু করছো না, প্লাস থেকে শুরু করছো। সুতরাং পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়া বাধ্যতামূলক। আর এর জন্য ভালোভাবে পড়া মানে তারই সঙ্গে চলবে বিগত 10 বছরের প্রশ্ন ভালো করে অনুশীলন করো। বিগত 10 বছরে যা কিছু আসছে, যে অধ্যায় থেকে, যে চ্যাপ্টার থেকে, যে গল্প বা যে নাটক থেকে বা যে কবিতা থেকে বারবার করে প্রশ্ন আসছে এবং একই ধরনের প্রশ্ন যদি আসে, সেই প্রশ্নগুলোকে রিপিটেডলি ভালো করে লিখে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষার হলে গিয়ে অনায়াসে সময় নষ্ট না করে কম সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্স দিতে পারো। সাহিত্যের অংশে নম্বর তোলার কৌশল। কিভাবে তুলবো নম্বর? সাহিত্যের অংশে নম্বর তোলার সহজ কৌশল এডুইনস তোমাদের সঙ্গে শেয়ার করে নেবে। কিভাবে? গল্প, কবিতা, প্রবন্ধের মূল ভাব, যেটা থিম, সেটা পরিষ্কার রাখো। যখনই তোমরা গল্প কবিতাগুলো পড়বে, পাশে একটি খাতায়, যেটা তোমাদের নোট কপি রয়েছে, সেখানে কিন্তু গল্পের মূল ভাবটাকে কিন্তু রেখে দাও। সেখানে গল্প, কবিতা বা প্রবন্ধের মূল ভাবটাকে তোমরা লিখে রাখো, যে গল্পের বিষয়বস্তু এই। দরকার হলে তোমরা মাইন্ড ম্যাপ করে নাও, বা একটা যেটাকে বলা হচ্ছে একটা গ্রাফিক্স এর মতো একটু করে নাও, বা টেবিলের মতো করে নাও, চার্টের মতো করে নাও। কোনো গল্পের বিষয়বস্তু কি, কোনটা সিরিয়াল বাই করে নাও, কোনটার পর কোন ঘটনা আসছে, হয়ে গেল। তারপর কি, চরিত্র, ভাবব্যাখ্যা এবং প্রশ্নের উত্তরে অবশ্যই তোমরা বিশেষভাবে লক্ষ্য করবে। চরিত্র, ভাবব্যাখ্যা এবং প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে। অর্থাৎ
চরিত্র, কোনো গল্প যখন পড়ছি, কোনো কবিতা যখন পড়ছি, সেই গল্পে কি কি চরিত্র থাকছে, সামগ্রিকভাবে চরিত্রের একটা লিস্ট আমরা করে নিতে পারি। তারপর বিভিন্ন গল্পের ভাববস্তু বা বিষয়বস্তু সম্পর্কে একটা লিস্ট করে নিতে পারি, এবং তার সঙ্গেই থাকছে কি কি প্রশ্ন আসছে, প্রত্যেকটা প্যারা ধরে ধরে আমরা প্রশ্নগুলো কিন্তু তৈরি করে নিতে পারি। এগুলো প্রথম থেকেই তৈরি করতে হবে এবং এইভাবেই কিন্তু তৈরি করা নিয়ম। ঠিক আছে, তারপর কি, গল্প, কবিতা, প্রবন্ধের উত্তর লেখার সময় ভূমিকার অংশে কিন্তু আমার প্রশ্ন, যেটা প্রশ্ন দেওয়া হয়েছে তার কিন্তু উত্তর লেখার সময় কিন্তু সেই প্রশ্নের পুরো বিষয়বস্তুটা কিন্তু কভার করতে হবে। অর্থাৎ ভূমিকাতেই যদি বড় করে উত্তর লিখতে হয়, এসএ কিউ বা ডেসক্রিপটিভ যদি লিখতে হয়, তাহলে কিন্তু ভূমিকাতেই কিন্তু আমার বক্তব্য বিষয় কম্প্যাক্ট ভাবে লিখে দিতে হবে। তারপরে আমরা সেটাকে ইলাবোরেট করব বা বিস্তারিতভাবে আলোচনা করব। তারপর আসছে মূল অংশের আলোচনা, অর্থাৎ প্রথমে ভূমিকা, তারপরে আসবে মূল অংশের আলোচনা এবং শেষে আসছে উপসংহার। এই 3 ধাপ মেনে লিখতে হবে। যে কোনো প্রশ্নের উত্তর লেখার সময়, এসএকিউ বা এলকিউ লেখার সময় ভূমিকা, মূল অংশের আলোচনা, উপসংহার, এইভাবে ভূমিকা লিখবো না, কিন্তু ভূমিকা লিখতে গেলে যেভাবে লিখতে হয় আমরা সেইভাবে লিখবো। 3টে পার্টে প্রত্যেকটা প্রশ্নকে আমরা আলোচনা করব এবং এইভাবেই কিন্তু আমরা বাংলা সাবজেক্টে এসএকিউ এবং এলকিউ এর ক্ষেত্রে কিন্তু মার্কসটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারি। ব্যাকরণে ফুল মার্কস টার্গেট করো। খুব সত্যি কথা, যদি বাংলায় ফুল মার্কস পেতে হয় তাহলে বাংলার মতো বিষয়ের মধ্যেও কিন্তু অঙ্কের মতো ফুল মার্কস তোলার একটা জায়গা থাকে, সেটা অন্য কিছুই নয়, সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ যদি সব ঠিক হয় তাহলে 1 মার্কসও কোনোভাবে কাটা যাবে না। সো ফুল মার্কস পেতে পারো তোমরা একমাত্র যদি এমন কোনো টপিক থাকে, সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণের ক্ষেত্রে বিশেষভাবে কারক, সমাস এবং সন্ধি, যেগুলো কঠিন, কঠিন বলে কিছু নেই, যেগুলো একটু জটিল, মনে রাখতে একটুখানি সমস্যা হতে পারে, সেগুলোকে বারবার প্র্যাকটিস করো। ব্যাকরণের একটাই ফান্ডা আছে, বারবার প্র্যাকটিস করতে হবে, রোজ নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মগুলোকে প্রত্যেক দিন দেখতে হবে। কিছুটা সময় কিন্তু তোমাকে ব্যাকরণের জন্য বার করে নিতেই হবে তোমার ডেইলি রুটিনের মধ্যে থেকে। আর বাগধারা, প্রবাদ, প্রবচন, এইগুলোকে কিন্তু বারবার করে রিপিটেডলি কিন্তু তোমাদের পড়তে হবে, যাতে ভুল না হয়ে যায়। এবং সন্ধি, সমাস, কারক, এগুলোকে কিন্তু খুব ভালোভাবে, বাক্য, বাচ্য, এগুলোকেও কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ব্যাকরণ শেখা এবং ব্যাকরণে ফুল মার্কস পাওয়ার 3টে গোল্ডেন রুলস হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ভুল কমাতে নিজের নোট তৈরি করো। প্রত্যেকটা টেস্ট পেপার ধরে ধরে প্রত্যেকটা অ্যান্সার নিজে ইভ্যালুয়েট করো, বা যিনি তোমার মেন্টর রয়েছেন, যিনি টিচার রয়েছেন, তাকে দিয়ে ইভ্যালুয়েট করে নাও এবং তোমার কোথায় ভুল হচ্ছে সেই জিনিসটাকে নোট ডাউন করে রাখো। নেক্সট টাইম যখন তোমরা পরীক্ষা দেবে বা প্র্যাকটিস করবে, দেখে নাও সেই একই ভুল রিপিট করছো কিনা। যদি রিপিট না করো তাহলে জানবে আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু ডেভেলপ করছে এবং একই সঙ্গে তোমাদের ভুলের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। ব্যাকরণ মানেই প্র্যাকটিস, আমরা বলে দিয়েছি। ব্যাকরণ শিখার, ব্যাকরণ শেখার, ব্যাকরণের নাম্বার তোলার গোল্ডেন রুল, 3 গোল্ডেন রুলস: প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ব্যাকরণের পর চলে যাব রচনায় নম্বর বাড়ানোর ট্রিক। রচনায় আমরা কিভাবে নম্বর বাড়াতে পারবো? রচনার আগে পয়েন্ট তৈরি করে নাও, পরিষ্কার হস্তাক্ষর বা পরিষ্কার হাতের লেখা, সঠিক অনুচ্ছেদ বিভাজন রাখো, ভূমিকা ও উপসংহার কখনো বাদ দেবে না। দেখো, এখানে একটু পরিষ্কারভাবে একটু জেনে নাও যে যখনই আমরা রচনা লিখব, সেটা আমাদের প্রবন্ধ হতে পারে বা অনুচ্ছেদ রচনা হতে পারে, যখনই আমরা লিখছি বা রচনা ধর্মী কোনো প্রশ্ন লিখছি বা প্রশ্নোত্তর লিখছি, তখন কিন্তু পয়েন্টগুলো কিন্তু আমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করব। ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ লিখলে, বিশেষ করে এই ধরনের পরীক্ষায়, স্কুলের পরীক্ষাগুলোতে পয়েন্ট ওয়াইজ যত তুমি লিখতে পারবে ততই কিন্তু তোমার বিষয় বক্তব্য স্পষ্ট হবে। এবং তোমার বিষয় বক্তব্য স্পষ্ট হলে পরীক্ষকের কাছেও কিন্তু তোমার লেখার বিষয়টা কিন্তু অনেক বেশি স্পষ্ট হয়ে যায়। পরীক্ষক বুঝতে পারে যে এই ছেলেটি বা এই মেয়েটি বা এই স্টুডেন্ট কিভাবে তার বক্তব্য প্রকাশ করতে চেয়েছে। সেক্ষেত্রে পরীক্ষকের কাছেও কিন্তু তোমার গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যায় এবং তোমার খাতাটা কিন্তু তারা বিশেষভাবে দেখতে বাধ্য হন। মানে যখনই বক্তব্য বিষয়গুলো পয়েন্ট ওয়াইজ থাকবে না, দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় এবং এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। পরিষ্কার হাতের লেখা করবে। হাতের লেখা সুন্দর না হলেও যেন স্পষ্ট হয়, কারণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু স্পষ্ট হাতের লেখাই কিন্তু শেষ কথা। সঠিক অনুচ্ছেদ, বানানের দিকে অবশ্যই লক্ষ্য রাখবে। যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিচ্ছি,
ভূমিকা আর উপসংহার এই দুটো কিন্তু মাস্ট। তোমার লেখা কতদূর কি আছে, লেখার যে বডি যেটা রয়েছে বা আলোচনার যে বিষয়টা রয়েছে সেটার থেকেও যারা খাতা দেখছেন জেনে রাখবে তারা কিন্তু 30 বছর 22 বছর ধরে একই কাজ করছেন, তারা জানে এই ছেলেটি বা এই স্টুডেন্ট কি লিখতে পারে। সুতরাং তোমার ভূমিকা আর তোমার উপসংহার যেন খুব জোরালো হয়, যাতে ওই দুটো দেখেই যেন পরীক্ষকের দৃষ্টি আকর্ষিত হয় তোমার খাতার দিকে, তিনি যেন তোমার খাতাটা পুরোটা যেন পড়েন, রচনাধর্মী কোনো লেখায় বা রচনায় যেন পুরোটা যেন তিনি পড়েন, এইভাবেই যেন তোমরা লিখবে। এরপরেই চলে আসছে অনুবাদ, প্রতিবেদন ও প্রবন্ধ। প্রবন্ধ লেখার ক্ষেত্রে আগের নিয়মই থাকবে যেটা আমরা রচনার ক্ষেত্রে বললাম, নির্দিষ্ট ফরম্যাট মেনে লেখো, অপ্রয়োজনীয় লম্বা লেখা নয়, প্রশ্ন অনুযায়ী লেখো। অনুবাদ করার ক্ষেত্রে আমরা জানবো টু দি পয়েন্ট অনুবাদ করতে হবে, শব্দ কোনোটাই বাদ যাবে না, তবে ভাষা ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, ভাষাটা অনেক গোছানো হবে যাতে দেখে মনে হয় যে এ অনুবাদ করেনি, এইভাবেই লিখেছে, এটা বাংলাতেই লিখেছে, অনুবাদ নয় বা অনুদিত নয়। প্রতিবেদন লেখার ক্ষেত্রে কোথায় আমরা পোস্টাল অ্যাড্রেস দেব, কোথায় আমরা সংবাদপত্রের অ্যাড্রেস দেব বা কিভাবে আমরা করেসপন্ডেন্সটা তৈরি করব সেটা আমাদের লিখতে হবে। প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাদের ফান্ডা সেই একই, যেভাবে আমরা সংবাদ লিখে থাকি, উল্টানো যে ট্রায়াঙ্গেল রয়েছে, প্রথমে থাকবে সূচনা, তারপর থাকবে বডি বা স্টোরি, শেষের দিকে থাকবে হচ্ছে এর যে মানে উপসংহার। সুতরাং ঘটনার প্রথমে কি বক্তব্য পুরোটাই বলে দেবো, পরে আসবে কিভাবে সেই বক্তব্যগুলো আসলো, মানে কে কি কোথায় কোথায় কেন কিভাবে এইটা আসবে, আর শেষে আসবে কি এই বিষয়ে কি কি করা উচিত বা কি কি করণীয় বা এর সমাজের উপর এর প্রভাব কতদূর পর্যন্ত। ঠিক আছে। আর প্রবন্ধের ক্ষেত্রে তো বলেই দিয়েছি, প্রবন্ধের ক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ করে নেবো, পয়েন্ট ওয়াইজ করে নেওয়ার ফল। আচ্ছা, এখানে একটু জানিয়ে রাখি তোমাদের, উক্তি বা কোনো কিছু কোটেশন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কোটেশনটা যেন মূল প্রবন্ধকে যেন ছাপিয়ে না যায়। তুমি যে বক্তব্য বিষয়, তোমার যে বক্তব্য বিষয় তুমি খাতায় লিখছো, সেটাকে জোরালো করার জন্য যদি কোনো উক্তির প্রয়োজন হয়, যদি কোনো রেফারেন্সের বা কোটেশনের প্রয়োজন হয়, তবেই কিন্তু আমরা দেব। সমস্ত প্রবন্ধ জুড়েই কিন্তু কোটেশনের ছয়লাপ আমরা করব না। ঠিক আছে, চলে যাব পরবর্তী পয়েন্টে। ভাষা ও বানানে খুব সতর্ক হও। এই কথাটা আশা করি বাংলা পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে বলার প্রয়োজন নেই, যদিও বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা লেখার ক্ষেত্রে বানান ভুল মানে সরাসরি নম্বর কাটা, এবং লেখার শেষে 2-3 মিনিট রিভিশন বাধ্যতামূলক। অবশ্যই তোমরা রিভিশন দিয়ে নিও, কারণ রিভিশন যদি না দাও তাহলে কিন্তু বানান ভুল যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষকের মানে তোমার খাতার প্রতি কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে। ঠিক আছে, বা তোমার খাতার কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন পরীক্ষকের উপর পড়বে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে বানান যত কম ভুল হয়, এবং সেই কারণেই প্রথম থেকেই বানানের প্রতি যত্ন নিতে হবে। সময় ব্যবস্থাপনা না জানলে 80% সম্ভব নয়। আমরা প্রথমেই যে কথাটা বলেছি, বাংলায় 80% অবশ্যই সম্ভব। এই সম্ভব করে তোলার প্রথম যে শর্ত সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট না করলে কিন্তু কখনোই সম্ভব না। যে প্রশ্নগুলো তুমি সবচেয়ে ভালো পারবে, সবচেয়ে ভালোভাবে তুমি উত্তর দিতে পারবে, গুছিয়ে লিখতে পারবে, সেগুলো কিন্তু প্রথমেই করে নিতে হবে তোমাকে, এবং যেগুলো লিখতে গিয়ে একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে সেগুলোকে একদম শেষের দিকে রাখবে, মাথায় কোনো চিন্তা রাখবে না সেগুলো লিখতে গিয়ে, শুধুমাত্র ওই প্রশ্নের উত্তর লেখার জন্য যা চিন্তা করার সেটাই যেন তখন থাকে। তখন যেন এমন না মনে হয় যে এই সহজ প্রশ্নগুলো এখনো লেখা বাকি আছে, আমি এটা তাড়াতাড়ি লিখে নিয়ে লিখবো, এই পরিস্থিতি যেন কখনো না আসে। তাহলে কিন্তু সহজ প্রশ্নগুলোও যেমন লিখতে পারবে না সময় মতো, কঠিন যে প্রশ্ন বা যেগুলো চিন্তা ভাবনা করে লেখার প্রশ্ন সেগুলোও কিন্তু অর্ধেক হয়েই থেকে যাবে। সুতরাং প্রথম বিষয়টি হলো সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। নম্বর কেন কাটে, এই বিষয়টা কিন্তু আমাদের একটুখানি ভালোভাবে জেনে নিতে হবে, নম্বর কাটা যায় কোথায়। কারণ এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করছি আমাদের অনেকটাই কিন্তু আমরা শুধরে নিতে পারবো। নম্বর কেন কাটে, সবচেয়ে বড় কারণ প্রশ্ন ঠিক মতো না বোঝা। প্রশ্ন বলছে একটি বিষয় এবং আমরা উত্তর দিচ্ছি আরেক রকম ভাবে, মানে আমরা যেটা জানি সেটাই লিখে ফেলছি, প্রশ্ন যা চাইছে সেই উত্তর আমরা দিচ্ছি না, তাহলে কিন্তু নম্বর কাটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। যেটা জিজ্ঞেস করছে সেটা না লিখে যেটা জানো সেটাই লিখে দাও, তাতেই নম্বর কেটে যায়। যেটা বললাম আমরা, যে যা জিজ্ঞাসা করা হয়েছে আমাদের সেই উত্তর লিখতে হবে, আমরা যেটা জানি সেটা বড় কথা নয়, টু দি পয়েন্ট আনসার লিখতে হবে। উত্তরের গঠন ঠিক না হওয়া, উত্তরের গঠন অর্থাৎ উত্তর কিভাবে লিখবো, ভূমিকা, বক্তব্য, উপসংহার, এইভাবে ভাগ করে 3টে স্টেপে যদি আমরা উত্তর না লিখি তাহলে কিন্তু উত্তরের গঠন ঠিক হবে না, এবং ঠিক না হলে কি হচ্ছে,
ঠিক না হলেই নম্বর কাটা যাবে। ভূমিকা, মূল অংশ আর উপসংহার ছাড়া লিখলেই কিন্তু নম্বর পুরোপুরি পাওয়া যাবে না। আরো কিছু আছে, সঙ্গে আছে বানান ও ভাষার ভুল। সঙ্গে আছে বানান ভুল মানেই সরাসরি নম্বর কাটা, শেষ 2 মিনিট রিভিশন করতে হবে। টাইম ম্যানেজমেন্টের অভাব, টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। একটা প্রশ্নে বেশি সময় দিলে শেষের প্রশ্নগুলো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, সুতরাং এটা কখনোই করা যাবে না। প্রশ্ন ঠিক মতো না বোঝা, যেটা জিজ্ঞাসা করেছে সেটা না লেখা, উত্তরের গঠন ঠিক না হওয়া, ভূমিকা, মূল অংশ আর উপসংহার ছাড়া লেখা, একই ব্যাপার হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে কি, সবার শেষে মনে রাখতে হবে আমাদের, ভালো পড়া মানেই ভালো ফল নয়, সঠিকভাবে লিখতে পারাই ভালো ফলের চাবিকাঠি। সুতরাং বাংলার মতো বিষয়ে যদি আমাদের ভালো নাম্বার তুলতে হয়, খুব ঠান্ডা মাথায় একটা বিষয় বুঝে নিতে হবে, এটা কিন্তু আমাদের সাহিত্য নিয়ে পরীক্ষা আমরা দিচ্ছি, সাহিত্যের বিষয়ে পরীক্ষা দিচ্ছি। সাহিত্যে কোনো কিছু পারফেক্ট থাকে না, সাহিত্যে ভালো বলে কিছু হয় না, সাহিত্যে ভালোর কোনো শেষ নেই। অর্থাৎ এখানে কিন্তু যদি কেউ মনে করে বাংলাটা কঠিন সাবজেক্ট কারণ বাংলায় বুঝে বুঝে লিখতে হয়, এটাই কিন্তু বাংলার সবচেয়ে বড় ক্ষমতা বা বাংলার সবচেয়ে বড় একটা দিক, বড় একটা বৈশিষ্ট্য, বড় একটা গুণ। এখানে তুমি যত ভালো লিখতে পারবে তোমার নম্বরটা কিন্তু তোমার পাশের জনের চেয়ে অনেক বেশি উঠবে। সুতরাং বাংলা বিষয়টাকে অবশ্যই এই মাধ্যমিক পরীক্ষা, আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির চরম মুহূর্তে বা শেষ মুহূর্তে যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির সময় বাংলা বিষয়টাকে আরো একবার ঝালিয়ে নাও তোমরা এডুইন্সের বাংলা ক্লাসের সঙ্গে। এবং অবশ্যই বাংলা বিষয়ে উত্তর লেখার জন্য যে যে বিষয়গুলো এডুইন্সের পক্ষ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো সেগুলো মেনে চলো। আশা করছি আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তোমরা সকলে ভীষণ ভালো নাম্বার পাবে, বিশেষ করে বাংলায়। মাধ্যমিক পরীক্ষার অনেক 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 শুভেচ্ছা জানালাম এবং এই শুভেচ্ছার সঙ্গে এডুইন্সের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। আশা করছি বাংলায় তোমরা প্রত্যেকেই 80% নম্বর কিভাবে পেতে হয় সে কথা বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী চলবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জুড়ে থাকো এডুইন্সের সঙ্গে, এগিয়ে চলো এডুইন্সের সঙ্গে। যাওয়ার আগে আরেকবার জানিয়ে যাই, মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে বাংলা বিষয় নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোনো ধরনের কোনো সংশয় থাকে, অবশ্যই তোমরা সরাসরি আমাদের জানাতে পারো। স্ক্রিনে দেওয়া এই নম্বরে তোমরা সরাসরি জানিয়ে দিতে পারো 9073335777 কথা দিচ্ছি সমস্যার তোমাদের সমাধান দেবে এডুইন্স। বাংলা মাধ্যমিক পরীক্ষায় বাংলা সাবজেক্টে 80% মার্কস তোলা অবশ্যই সম্ভব। আরো একবার এডুইন্সের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এডুইন্স, লার্ন, গ্রো, সাকসিড।